আজ শুধু বিএনপি নিয়েই কথা। বিএনপি তো গালাগালি করিচ্ছে, আরেকটু গালাগালি করার সুযোগ পাইল আর কি। আগে তিনজন মুরব্বী নিয়ে কথা, মুরব্বী নেতা নিয়ে কথা। আগে মাপছে আনি প্রত্যেকে শ্রদ্ধাভাজন রাজনীতিবিদ। প্রথমে মির্জা ফখরুল ভাই কইছেন ইউনূস সাহেব দয়া কইরা তাড়াতাড়ি নির্বাচনটা দেন। আর সরকারকে ইউনূস সাহেবকে বলতেছি আপনিও দয়া করে এটা তাড়াতাড়ি করেন। তাড়াতাড়ি করলে কি হবে যে জনগণ ভোট দিয়ে তার নিজস্ব সরকার তৈরি করতে পারে। দেখেছেন সুর নরম হয়েছে, কি হুঙ্কার দিচ্ছিল লোকজন। 3 দিন আগে গেছিল, 3 দিন আগে দাবিতে মাঠে আন্দোলন করেছিল বিএনপি। করেন আন্দোলন, ইত্তো গেছে, করেন আন্দোলন, নাকি সামনের ঈদের পরে করবে, করেন আন্দোলন, নাকি সামনের ঈদের পরে করবে। দেখেন এই হুঙ্কার কবে পরিষ্কার বলুন, বাংলাদেশ যেন গাজা না হয়। ভোট কবে পরিষ্কার বলুন, ইউনূস বাংলাদেশ যেন গাজা না হয়। বিএনপির সংস্কারের দোহাই দিতে মানুষ নিজস্ব সরকার দেখতে চায়। বিএনপি দেখি যাও, বিএনপি ইন্ডিয়ান পত্রিকায় এদেশে হেডিং দিছে নিজস্ব সরকার দেখতে চায়। বলেন তো দেখি যাও, আমরা যদি আমাদের ইন্ডিয়ান কাজে লাগাই, ইন্ডিয়া জিন্দেগি কিছু বলবে না বা এমন কিছুতে সাপোর্ট করবে না যাতে বাংলাদেশের মানুষের ভালো হবে। ইন্ডিয়ানরা যা বলবে ঠিক তার উল্টা দিকে দাঁড়াবেন। ইন্ডিয়া যদি বলে না নির্বাচন এখন দা ঠিক হবে না, প্রফেসর ইউনূসের সরকার আরো থাকুক, আপনি তখনই কবেন প্রফেসর ইউনূসের পদত্যাগ চাই, প্রফেসর ইউনূস ক্ষমতা ছাড়ুক। বুঝছাও, রাজনীতি কালে খুব জটিল কিছু না। ইন্ডিয়া যা কবে তার উল্টা দিকে আমাদের মঙ্গল। আর বাংলাদেশের কারো কথা যদি ইন্ডিয়ার সাথে সবসময় মিলে যায় তাহলে বুঝবেন ওই হালায় কলকাতা হারবাল খেয়েছে, হালা ইন্ডিয়ান মাল। মির্জা ভাই ইঙ্গা করে কলে তো হবি না, আপনাকে না গান গাওয়া লাগবি, গান গা কওয়া লাগবি। একটা গান বানিয়েছি শুনবেন, হ্যাঁ বাড়িতে না প্র্যাকটিস করে মাইকের সামনে গাবেন। আমরা খুব ফাইন হয়েছে মির্জা ভাই, শুনবেন, শুনেন। নির্বাচন, আহা নির্বাচন, নির্বাচন চাই নির্বাচন, তা না হলে ইউনূস যাবে নির্বাসন। দিতে হবে নির্বাচন এই ডিসেম্বরে, তা না হলে আন্দোলন রাজপথে ঘরে ঘরে। আর নয় আন্দোলন জাতিদের পরে, এবার হবে হবে ঠিক ডিসেম্বরে নির্বাচন, আহা নির্বাচন। এইবার আসেন দেখি বিএনপি কেমনে ইন্ডিয়ান পয়েন্ট ফেরি করে সেটাই না দেখি। বিএনপির রিকমেন্ডেশনে হওয়া পররাষ্ট্র উপদেষ্টা তহিদ সাহেব আর বিএনপি নেতার ছোট ভাই জসিম ডিসিয়া আসলে না এই যে এডিটার সাহেব এটা দেখেন না এই জসিমের ম্যাচ পিট মেলা দিন দেখি না, এটা দেখেন না। আর দেখি যাও ক্যাঙ্কা হিরোইনছি এই জসিম কইল যে 1971-এর জন্য পাকিস্তানে ক্ষমা চাইতে হবে। তো এটা তো আমি আর ইন্ডিয়ান বয়ান। তো এই পানি পড়া সে কই থেকে আসিছে? ইন্ডিয়া থেকে আসিছে, তাই না? সে একই পানি পড়া মির্জা ফখরুল সাহেব পাইছেন, দেখেন উনি কি বলেন। পাকিস্তান সেনাবাহিনী সেই হত্যাযজ্ঞ করেছিল, তার জন্য আজ পর্যন্ত কিন্তু ক্ষমা চায় নাই। গণহত্যা করেছিল, লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছিল, তার জন্য পাকিস্তান এখন পর্যন্ত কিন্তু বাংলাদেশের কাছে ক্ষমা প্রার্থনা করে নাই। উনি মনে করেন পাকিস্তান ক্ষমা চায় নাই, অথচ আমরা জানি 3বার রাষ্ট্রীয়ভাবে পাকিস্তান ক্ষমা চাইছে। একবার মন্ত্রী পর্যায়ে, একবার প্রধানমন্ত্রী পর্যায়ে, আরেকবার রাষ্ট্রপতি পর্যায়ে। তো উনি তো বাংলাদেশ সরকারের মন্ত্রী ছিলেন, সে সময় ওনার মনে হয় নাই যে ওনার পাকিস্তান তো ক্ষমা চায় নাই। এখন কেন বলেন? কারণ ইন্ডিয়া বুঝেছে আমরা তোমার ক্ষমতা এনে দিচ্ছি, এমনি তো হবে না, খরচাপাতি আছে। আওয়ামী লীগ যে সার্ভিস দিত সেটা দাও। কি সার্ভিস? জাহাপনা। মির্জা ফখরুল কইছে পাকিস্তানকে বাম্বু দিবা, ইন্ডিয়া কইছে, তো উনি বাম্বু দিলেন। আচ্ছা এবার বলেন তো এই দল পাকিস্তানের সাথে স্বাভাবিক সম্পর্ক করতে পারবে? ইন্ডিয়া যে ফ্যাসিবাদ চালাইলো কোনোদিন কইছে বিএনপি ইন্ডিয়া ক্ষমা চাইতে? নাকি বলবে জিয়ারে তখন করেছে তাই না? এটা কোনোদিন বলিছে? বলে নাই। কিন্তু ইন্ডিয়া আমাদের বন্ধু দেশ বলতে বলতে মুখে ফেনা তুলে ফেলিছে। দেখেন, ভারত আমাদের প্রতিবেশী, সবচেয়ে বড় প্রতিবেশী, আমাদের বন্ধু। আমাদের যুদ্ধের সময় 1971 যুদ্ধের সময় আমাদের সহযোগিতা করেছিল। আমরা ভারতের কাছে সবসময় প্রত্যাশা করি যে ভারত বাংলাদেশের মানুষের পাশে দাঁড়াবে। যাই হোক মির্জা ভাই, আপনি তো বলেন মুক্তিযুদ্ধ করেছেন, এটি সেই সময়ের গল্প শুনবার চাই। মানে কোটি যুদ্ধ করেছেন, কোটি ট্রেনিং নিছেন, কারা কারা আপনার সহযোদ্ধা ছিল, কবে অস্ত্র জমা দিলেন, কি অস্ত্র ব্যবহার করেছেন। মানে হাউস আছে কেন পাকিস্তানের উপরে যেমন বিলা, আপনি তো মনে লয় যে সখানিক পাকিস্তানি আমি জয় বাংলা করেছেন না গল্প করবেন। হাউস আছে আমার কলে চুপি কই মির্জা ভাই, আপনার উপরে না হেভি স্টাডি করেছি। কেন করেছি জানেন? আপনারা বোঝার জন্য স্টাডি করে পেয়েছি কি জানেন না, খারাপ কিছু কমু না, আপনার লাইফ হিস্ট্রি কিন্তু ইন্টারেস্টিং। আপনি ঢাকা কলেজের ইকোনমিক্সের টিচার হিসেবে ক্যারিয়ার শুরু করেন, শিক্ষকতার ক্যারিয়ার। পরে ঠাকুরগাঁও কলেজে ইকোনমিক্সের অধ্যাপক ছিলেন, খুবই জনপ্রিয় টিচার ছিলেন, ছাত্ররা আপনার ক্লাস করার জন্য উন্মুখ হয়ে থাকতো, মাশাআল্লাহ। আবার অদ্ভুতভাবে আপনি বাংলাদেশ সরকারের পরিদর্শন এবং আয় ব্যয় পরীক্ষণ অধিদপ্তরের একজন অডিটর হিসেবে কাজ করেছেন এই প্রফেসর হওয়ার পরে।
শিক্ষা বিভাগের আবার ডিজি আসিলেন, এমন সেলিব্রেটেড শিক্ষকের জীবন চাইরা অডিটর কেন হইলেন, এটা মিলাইতে পারি নাই। তাই আপনার জীবনের গল্প আপনার কাছ থেকে শোনার ইচ্ছা থাকলো, আমার ক্ষুদ্র ভ্রাতার ভগিনীরা আপনাদের কয়ে রাখি, কারো সম্পর্কে জানতে হইলে এইভাবে ডিক করবেন, খুঁড়বেন, তারপরে তাই আপনি ভালো তার ডিল করতে পারবেন। যাই হোক, এবার আরেক বিএনপির সিনিয়র নেতারা নিয়ে আলাপ করি। সরকার জনগণের ভোটে নির্বাচিত হবে, তারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে, জবাবদিহি থাকবে, সেটা যেই সরকারই হোক। কোনো মহামানবকে বাংলাদেশের দায়িত্ব দেওয়ার জন্য বাংলাদেশের মানুষ নির্বাচনে, এই বাংলাদেশের মানুষ আন্দোলন সংগ্রাম করে নাই, ত্যাগ স্বীকার করে নাই। আর কোনো মহামানব কোনো দেশের গণতন্ত্রের সমাধান দেবে, তার জন্য বাংলাদেশের জনগণকে অপেক্ষা করতে হবে, এটা বিশ্বাস করার কোনো কারণ নেই। আমি খুশিবাহিনী কইছে নির্বাচিত সরকার জবাবদিহি করবে জনগণের কাছে। কোনো মহামানবকে ক্ষমতায় বসানোর জন্য বাংলাদেশের মানুষ আন্দোলন সংগ্রাম করে নাই, ত্যাগ স্বীকার করে নাই। উনি ত্যাগ স্বীকার করেছেন, ওটা ত্যাগ স্বীকারটা এটা দেখে আসেন। হ্যাঁ, আমি করছি ভাই আপনি তো ডিসেন্ট মানুষ, আশা করি আপনি ক্ষমতায় গেলে তো বটেই, ক্ষমতায় যাওয়ার আগেও জবাবদিহিতা করবেন, তাই না? আচ্ছা, আমি করছি ভাই এই যে হোটেল সেরিনা আপনার ছিল তো না, এখন আপনি কইবেন যে আমি মালিকানা ছেড়ে দিছি, কথা সত্য মানলাম, আপনি মালিকানা ছেড়ে দিচ্ছেন। কয়টা জিনিস বলেন তো, যে জমিটা যার উপরে দাঁড়িয়ে আছে হোটেল সেরিনা, এটা তো চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের জমি, তাই না? ওই সময় আপনি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান ছিলেন, তাই না? তো কি হয়েছিল আমি বলি খুশি ভাই, কিছু মনে করেন না, আমার কনফিউশন হয়েছে, কনফিউশন দূর করে দাও আপনার দায়িত্ব। আপনি বিএনপির অতি গুরুত্বপূর্ণ নেতা, আপনি জবাবদিহিতার কথা বলেন, আপনার দলের হাতে রাষ্ট্রের দায়িত্ব যাবেন, আসেন কি হয়েছিল দেখি, কোথাও ভুলে নিলে ধরে দেন, তাই না? মানুষের ভুল বোঝা ঠিক না আপনারে, তাই না? 1995 থেকে 2001 সাল আপনি তখন, এটা আওয়ামী লীগের আমল, আপনি তখন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান ছিলেন। এই সময় রাজুক থেকে ঢাকার বনানী রোড নাম্বার 17 প্লট নাম্বার 27 চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের টাওয়ার নির্মাণের জন্য কেনা হয়, মাশাআল্লাহ। কিন্তু সমস্যাটা হচ্ছে যে ভবিষ্যতে এই জমি আপনার ব্যক্তিগত মালিকানায় পরিণত হবে। কেমনে হবে? এটা বিশাল স্টাডির ব্যাপার, মেলা সময় লাগিছে কলে, এমন কঠিনভাবে এটা খাইছেন আপনি, মাশাআল্লাহ, জটিলভাবে খাইছেন কলে আপনি। এটা আপনার আমার স্যালুট জানানো লাগে। যদি এরকম জমি জমার লোপটোপ থাকলে হইনি না আমি বললাম আপনার ছাত্র হইলাম নি, কি চমৎকার ভাবে যে আপনি খাইছেন এটা। তো জমিটা পাইছেন, রেজিস্ট্রেশন হয়নি এখনো রাজুক থেকে। তো 25শে সেপ্টেম্বর 1999 সালে 74তম বোর্ড মিটিংয়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সিদ্ধান্ত হয় যে প্লটটা ডেভেলপারকে দেবেন। ডেভেলপারটা ঠিক করে ফেলেন, আপনার নাম হচ্ছে গোলাম সারোয়ার, মুশকিলটা হচ্ছে উনি আপনার ভগ্নিপতি। তখন প্লটের রেজিস্ট্রেশনই হয় না, রেজিস্ট্রেশন হওয়ার আগে আইনত আপনি ডেভেলপার নিয়োগ দিতেই পারেন না, আপনি ডেভেলপারকে নিয়োগ দেন ওই মিটিংয়েই। এটা একটা প্রক্রিয়া লঙ্ঘন, কারণ এটা তো আপনার ব্যক্তিগত প্রতিষ্ঠান না। 19 জানুয়ারি 2000 সালে রাজুকের সাথে রেজিস্ট্রেশন হয় আপনার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের। আপনি চেয়ারম্যান থেকে নিজের ভগ্নিপতিকে ডেভেলপারের দায়িত্ব দিতে পারেন? হ্যাঁ, আপনি মুরব্বী মানুষ, জিজ্ঞেস করলাম আর কি। মানে ধরেন আমি যদি কখনো চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান হই, আমি কি আমার ভগ্নিপতির স্টক এক্সচেঞ্জের জমিতে বিল্ডিং বানানোর জন্য ডেভেলপার হিসেবে নিয়োগ দিতে পারবো নাকি পারবো না? এটা কয়া দিলেন আর কি, শুনলাম মুরব্বী মানুষ না। আচ্ছা, এইবার 15 নভেম্বর 1999 75তম বোর্ড মিটিং, মানে একটা পরেই আর কি, এখানে সিদ্ধান্ত হয় যে গোলাম সারোয়ারের সঙ্গে চুক্তি হবে যে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জকে উনি বেসমেন্ট এবং 5টা ফ্লোর দেবেন, মানে 6টা আর কি। ভালো কথা, এই 5টা ফ্লোরের কথা মনে রাখেন, বেসমেন্ট সারা 5টা। হ্যাঁ, এরপর 13 ফেব্রুয়ারি 2000 সালে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের বোর্ডকে পাশ কাটায় স্টক এক্সচেঞ্জের সিও ওয়ালিউল মারুফ মার্টিন এবং গোলাম সারোয়ার আপনার ভগ্নিপতি, এই দুইজনের মধ্যে একটা আনরেজিস্টার্ড চুক্তি হয়, যে চুক্তি কখনো রেজিস্ট্রেশন হয়নি। আপনি আগে বোর্ডের মিটিংয়ে ডিসিশন নিয়েছিলেন 5টা দিবেন ফ্লোর, এইখানে আপনি লিখলেন 4টা ফ্লোর দিবেন। হ্যাঁ, এটা কমে গেল আর কি। এইটা অবৈধ চুক্তি এবং জালিয়াতিপূর্ণ চুক্তি। এখানে পেনাল কোড 467, 468 এবং 471 ধারা লঙ্ঘন হয়েছে। হ্যাঁ, আইনের ভাষায় কইলাম আর কি। তো 74 এবং 75তম বোর্ড মিটিংয়ে গোলাম সারোয়ারকে ব্যক্তিগতভাবে ডেভেলপার হিসেবে নিয়োগের আলোচনা হয়, কিন্তু সিইও যে সিগনেচারটা করলো না যে 4টা মিটিংয়ে, ওইখানে হোটেল সারেনার মালিক হিসাবে তার সাথে এগ্রিমেন্টটা হইল। সারেনাকে তখন হয়নি যখন আপনি বোর্ড মিটিং করেছেন, বুঝছাও? তো এই সিইও ওয়ালিউল মারুফ মার্টিন সে বোর্ড মিটিং উপেক্ষা করে সারিনার সাথে একটা চুক্তি করল। সে কি পারে? হ্যাঁ, পারে না, তাই না? যাই হোক, স্টক এক্সচেঞ্জের তরফ থেকে আনুষ্ঠানিক বা বৈধভাবে সারিনাকে কোনো দায়িত্ব দেওয়া হয়নি, তাই না? হ্যাঁ, বোর্ডকে পাশ কাটায় যে আপনি সারিনাকে দায়িত্ব দিলেন, এটা আপনি পারেন না। এরপর 23শে মে 2000 সালে গোলাম সারোয়ার মানে আপনার ভগ্নিপতিরে একটা ফাওড়া প্যাটর্নি দেওয়া হয় যাতে জমি বন্ধক দেওয়া, আর্থিক ক্ষমতা দেওয়া হয়, কিন্তু ওইটাতে আবার কোনো ফ্লোর বন্টনের উল্লেখ নাই। এই চুক্তিতে বোর্ড অনুমোদনেরও উল্লেখ নাই। 10 জুলাই 2000 সালে আপনি এবং বাবি আপনার স্ত্রী সারিনার 50% শেয়ারের মালিক হয়ে যান, কিনে নেন আর কি। কি টাকা দিচ্ছেন কে জানে। হ্যাঁ, ভগ্নিপতিকে রাস্তা তৈরি করে দিচ্ছেন, এখন নিলেন শেয়ার। 2010 পর্যন্ত হোটেলের মালিকানা ছিল আপনার। এইভাবে প্রাতিষ্ঠানিক সম্পদকে পারিবারিক ব্যবসায় রূপান্তর করে ফেললেন। এটা একটা জ্ঞাত ষড়যন্ত্র, ইংরেজিত কয় ক্রিমিনাল কনস্পিরেসি। ইংরেজিত যেহেতু কইছে, ঠিকই কইছে। হ্যাঁ, 20 নভেম্বর 2004 সাল রেজিস্ট্রেশন হয় জমিটার গোলাম সারোয়ারের নামে। অদ্ভুত ব্যাপার। তবে দলিলে সম্পূর্ণ ভবনের উল্লেখ নাই, দামে ব্যাপক গড়মিল দেখানো হয়। এটি
সরকারকে রাজস্ব ফাঁকি দেওয়া হয়, দলিলে প্রকৃত দাম না রাখানো পেনাল কোডের 420 সিটিং এই ধারার আওতায় পড়ে। এইবার ভবন নির্মিত হয় আলহামদুলিল্লাহ, জিলাপি টিলাপি খাওয়া হয়, বিলার টিলার দেওয়া হয়। ভবনের অনুমোদন ছিল কত? 15 তলার। আপনি ভবনটা বানাইছেন কত? 20 তলা, 5 তলা এক্সট্রা, 12 হাত কাকুরের 13 হাত বেশি দেখেছি না, সেরকম 15 তলা অনুমোদিত বিল্ডিং এর 20 তলা হয়ে যাওয়া দেখলাম আমরা। এটা রাজুকের নিয়ম ভঙ্গ কইরা অবৈধ নির্মাণ, নগর উন্নয়ন আইনের গুরুতর লঙ্ঘন। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের 4টা ফ্লোর পরে এটা কমায় 4টা করা হয়েছিল না, সেটা আসলে যে অতিরিক্ত ফ্লোর বানায় দুটো থেকে দেওয়া হয়েছে। মানে মাছের তেলে মাছ ভাজিছেন, পুরা বিল্ডিং আর জমিন মালিক হয়ে গেছে আমির খুরশি মাহমুদের পরিবার। বুঝিছাও মজার এই দারুণ চালাকি কইরা এমন একটা জায়গায় আপনি সম্পদ বানাইলেন, কি ফাইন সিস্টেম কইরা। আচ্ছা, খালেদা জিয়া এতিমখানার টাকা সরান নাই, টাকা ব্যাংকে ছিল, কিন্তু উনি নাকি নিয়ম মানেন নাই, তাই উনারা জেলে নিল হাসিনা। আপনার নামে কেন কোনো মামলা হইল না? আপনি তো বলেন আপনার মালিকানা নাই। মালিকানা ছিল তো ওই সময়, এক সময়, তাই না? ওই মালিকানার কি আপনি নিতে পারেন? আপনি ডিউ ডিলিজেন্স করেছিলেন, করেন নাই? আপনি জানতেন না 15 তলার পারমিশন নিয়ে 20 তলা বানানো হয়েছে? হ্যাঁ, তাও তো শেয়ার কিনেছেন। আপনার তো ডিউ ডিলিজেন্সই ধরা পড়ে যাওয়ার কথা। এই সারিনাতেই তো আপনি আবার ফার্মের বাসায় দান দিক বোকা চোদাদের নিয়ে মিটিং করেন, কমিউনিস্টদের নিয়ে। ইনভেস্টমেন্ট সামিতে তো মিটিং করেছিলেন। আপনার কি প্রফেসর ইউনুসকে জবাবদিহিতার কথা বলা মানায়? আমি খুশি ভাই। হ্যাঁ, আগে দেখতাম মানুষ রাজনীতি করতে এসে গরিব হয়, বাংলাদেশে দেখতেছিস খালি সবাই বড় লোক হয়, বড় লোক হয়, বড় লোক হয়, টেকায় খালি টেকা। আমি খুশি ভাই, এটাই সমস্যা কি? সমস্যা হচ্ছে টেকা কামানোর জন্য রাজনীতি যদি কেউ করে, তার মাথার তো খালি টেকা আর ধান্দা করবি। রাষ্ট্র তো একটা হিউজ রিসোর্স, তাই না? ওই রিসোর্সের মালিকানা নেওয়াটাই কি রাজনীতি? আপনি তো রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, গার্মেন্টস শ্রমিক, বাস শ্রমিক, কৃষক, ক্ষেতমজুর, ক্ষুদ্র ব্যবসায়ীর কথা ভাবতে পারবেন না। দল মূর্খ সদাদের পাবেন, আইসা গালাগালি করবে। শীর্ষ নেতারা মেদিনীপুরের ভাষায় কথা বলবে, আর মূর্খ সদাদের আইসা আমার মালওয়ান করবে, গালি দিবে। সব আর্কাইভ করা আছে। ইলেকশনের আগে গালির কোলাস কইরা কোন নেতার সাথে ওই মূর্খ সদা ছবি তুলিছে, সেগুলো দিয়ে এপিসোড বানাবনি, মিলিয়ন মিলিয়ন দেখে দেখবি, ফ্রি ক্যাম্পেইন করে দিব। আমি কিছু ভাই, আমি তো আমার শেষ হয়নি কথা, এটা কেস স্টাডি লিখেছি আপনার সারিনা কেলেঙ্কারি দিয়া। এই কিচ্ছা একাডেমিয়াতে ঢুকাই তুমি, খালি আওয়াজ দিচ্ছি না, আমার কথাবার্তা হয়ে গেছে গলে ফাইনাল। কেস স্টাডির নাম দিচ্ছি কি জানেন? দ্য হোটেল সারিনা কন্ট্রোভার্সি, কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট অ্যান্ড অ্যাবিউজ অফ পাওয়ার ইন বাংলাদেশ। এটা মেলা জায়গায় পড়ানো হবি, এটা কর্পোরেট গভর্নেন্সে পড়ানো হবি, কনফ্লিক্ট অফ ইন্টারেস্টে পড়ানো হবি, ম্যানেজমেন্টে পড়ানো হবি, পলিটিক্যাল সায়েন্সে পড়ানো হবি, কোনটি না কতগুলো জায়গায়। আরো দিন সাথে যাবি ফাইনাল করার জন্য, আপনি বিখ্যাত হয়ে যাবেন। কইছিলাম না আমাকে লেরো না, কাকে লেরতে কাকে লেরে ফেলেছে। মির্জা আব্বাসের ভাবিছিলাম কিছু কমু না, এরে ওরে দিয়া মেসেজ পাঠায়, আমি যেন আর কিছু না কই, আমি যেন তারা না ধরি। আবার নিজে তার দলের কর্মীদের লালায় দেয়, কয় নাকি সোজা হয়ে যাবো। শুনেন, আপনার ফেসবুক চালান নাকি? চালান, জবাব দেন না কেন? জবাব নাকি ফেসবুকের মধ্যে উল্টাপাল্টা কথা রাখে, জবাব দিয়ে দিয়ে এগুলো সোজা হয়ে যাবে। মিথ্যা কথা বলবেন, অপপ্রচার করবেন, অপকথা বলবেন, আকথা বলবেন, কুকথা বলবেন, একটা মানসিক চরিত্র হরণ করবেন, এগুলো কি ভাই? আমরা রাজনীতি ছেড়ে দেবো, আপনারা দেশে আসেন, আপনাদের অনেক জ্ঞান, আপনাদের অনেক বুদ্ধি, আপনাদের জ্ঞান বুদ্ধি আমাদের অনেক প্রয়োজন। আপনারা দয়া করে দেশে আসেন, বুদ্ধি দেন, কথা বলেন, কাজ করেন, মেনে নেব। আমরা রাজনীতি করবো না, আপনারা আসেন না। দেশে আসেন, দেশে আসেন, এই কথাটা আপনার দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসনরা কইতে পারেন না? আমি কি দেশে গেলে আমরা প্রাইম মিনিস্টার বানাবেন? ভারপ্রাপ্ত চেয়ারম্যানরা তো প্রাইম মিনিস্টার বানাবেন, আমারও তো বানাবেন না। দেশে আমারে ডাকেন কেন? উনারে ডাকেন। কয়দিন আগে কইছিল না সংস্কার করলে ছুঁড়ে ফেলে দিবি, আবার কি কইছে? আমি কখনো কই নাই। 2 দিনে কথা ঘুরে ফেলছে। কে সোজা হয়ে যায় দেখি চাও কে সোজা হয়? হ্যাঁ, দেশে দাগ ইচ্ছে যে ভাবিচ্ছে যে দেশে গেলে দাবরানি দিবি, আমার দাবরানি কেমনে দিবি জানেন? এই যে দলের নেতা স্কুল শিক্ষকের কলজা টেনে ছিঁড়ে ফেলাতে চায়, দেখি চাও। তুমি চলো, তোমার খারাপ খুব আমাদের একবারে নিশ্চিন্ন করে দিব। তোমার কি কথা বলো তুমি? তোমার নামে আমি মামলা দেবো। আমি খানা দেয়া, আমি ওখানে ইসরায়েল দেখবো, দেখি ওকে অ্যারেস্ট করে দিয়ে তারপর আমি আসবো। কুড়িগ্রামে কি কয়, ক্ষমতা না আসতে আসতেই এই শুরু করেছেন। ক্ষমতা গেলে কি করবেন এটা পাবলিক জানে। আপনাদের তো উন্নতি হইতেছে না, ক্রমাগত অবনতি হইতেছে। দুঃশাসন শুরু করলে আবার লড়াই শুরু করবো। দেশের মানুষকে তো আর অরক্ষিত রাখা যায় না। মির্জা আব্বাস ভাই, আমি সোজাই আছি, কিন্তু আপনারা একেবারে ফ্ল্যাট করে দিব, একেবারে হুতায় দিব, উঠবার পারবেন না এই বুড়া বয়সে। আপনি কল্পনা করতে পারতেছেন না আপনারা আমি কোন দিক দিয়ে ধরবো। মিছা কথা আমি কইছি, কোন কথাটা মিছা কইছি কইবেন? হ্যাঁ, কোন সেক্টরে মুক্তিযুদ্ধ করেছেন, কার সাথে যুদ্ধ করেছেন? আমি নানাভাবে ক্রস চেক করিয়া কইছি আপনি বালের মুক্তিযুদ্ধ করেছেন, মুক্তিযুদ্ধের নামে মিথ্যাচার করেছেন, দিন বদলাইছে মির্জা আব্বাস ভাই, শেরের উপরে শোয়াশের আছে। শোনেন মির্জা আব্বাস ভাই, মানুষের 3টা জিনিস ডরায়, এই ডর দেখায় মানুষের শাসন করছেন এতদিন। জানের ভয়, সম্মান হারানোর ভয়, আর সম্পদ হারানোর ভয়। আমার জানের ভয় নাই,
সম্মান হারানোর ভয় না, আমার সম্মানই নাই, আপনি কি নেবেন? আর সম্পদ এটাই, এই যে এটা কেড়ে নিতে পারবে না কেউ। আপনার লেসপেন্সারদের পিছিয়ে লেগে দিতে পারেন, ভালো শিখতে পারবেন না। বাংলাদেশের পলিটিশিয়ানরা দুধে দেওয়া তুলসী পাতা না, সব বিগ শটের আমল নামা ব্যয় করবো টাই না। এইভাবে এই দুর্নীতি আর দুর্বৃত্তায়নের খাজে খাজে বাংলাদেশের রাজনীতি আজকাল এক অলিক নাট্যশালায় পরিণত হয়েছে, যেখানে দাবি দেওয়া আর আচরণ দুইটা ভিন্ন গ্রহে বাস করে। এখানে কেউ মুক্তিযোদ্ধা হয়েও যুদ্ধের ইতিহাস বিকৃত করে, আবার জনগণের শাসনের বুলি আওড়ায়, চতুরতায় জনগণের সম্পদকে ব্যক্তিগত সম্পত্তিতে রূপ দেয়। আজ যারা ক্ষমতার বাইরে তারা জবাবদিহিতার গান গায়, কাল যখন তারা ক্ষমতায় তখন জবাবদিহিতার ঊর্ধ্বে ওঠায় হয় তাদের অভিষ্ট। রাজনীতি আজ জনগণের না, নিজের ভাগ্য বদলানোর জাদুর কাঠি। আজ যে দল ইন্ডিয়া বিরোধী স্লোগানে জ্বলে ওঠে, তার বয়ানি আবার ভারতীয় লাইন টু লাইন কপি হয়ে ফিরে আসে ঢাকার রাজপথে। যারা বলেন আমরা নির্বাচিত সরকার চাই, তারাই আবার নির্বাচন আগে নয় পরে টাইপের গানের লিরিক গায়। কেন? হ্যাঁ, কারণ এবার মিউজিক ইন্ডিয়া বানাইছে। আর আপনি যদি জনগণের পক্ষ নিয়ে কথা বলেন, আপনাকে বলা হবে তুই কিসের দেশপ্রেমিক। অথচ প্রশ্ন করার সময় এখনই। জানতে চাই, আপনি যদি জবাব দিতে চান, নিজে কবে জনগণের সামনে দাঁড়ায় জবাব দিচ্ছেন? একবার বলেন, একবার দিচ্ছেন জবাব, জনগণের সামনে দাঁড়ায়, জিন্দেগিতে দেন নাই, এখন জবাব দিতে চাইতেছেন আপনি প্রফেসর ইউনূসের কাছে। বাহ, মজারই মজা। আপনি যদি বলেন দুর্নীতি হবে না, আপনি নিজের জীবনে কোন অধ্যায় প্রমাণ করছেন? দেশের মানুষ সব বুঝে, বোকা না। এখন কেউ চোখ বন্ধ করে ভোট দেয় না, তারা জানে ঢাকা শহরের প্রত্যেকটা বিল্ডিং এর ছায়ায় লুকায় থাকে এক একটা রাজনৈতিক ষড়যন্ত্র, একটা দুর্নীতির ইতিহাস। এখন সময় আসছে গলা ছেড়ে বলার, এই দেশ কারো বাপের না, পারিবারিক ব্যবসা না। এদেশের জমি, গ্যাস, শিক্ষা, ভোট সবই জনগণের সম্পদ। আর এই সম্পদের হিসাব চাই, জবাব চাই, বাম ডান না, ন্যায় অন্যায়ের মাপকাঠিতে। কারণ আজ আপনারা রাষ্ট্র ক্ষমতা নেওয়ার কথা বলতেছেন, নির্বাচনের কথা বলতেছেন, আপনার বগলে পুরানা লুটের খতিয়ান। এই বাংলাদেশকে আমরা বদলাবো, বাংলাদেশকে আমরা আমাদের স্বপ্ন দিয়ে সাজাবো, আমাদের বর্ষা বিপ্লবের স্মৃতি দিয়ে ভরাবো। এই দেশ আপনাদের মতো নেতাদের না, এই দেশ প্রত্যেক জনতার, প্রত্যেক নাগরিকের। এই দেশের মালিক আমরাই আমজনতা। আমরা যা চাইব, জনতা যা চাইবে, দেশ সেভাবে চলবে। রাজনৈতিক দলের ইচ্ছার কাছে আমাদের ভাগ্যকে আমরা আর বন্ধক দেব না। ইনকিলাব জিন্দাবাদ।